নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। এদিকে বিক্রমগড় এবং কনকনগরের মাঝখানের বিশাল মরুভূমির মধ্যে অনবরত দুদিন ঘোড়া ছুটিয়ে চন্দ্রাবতী অগ্নি এবং সুমনের সঙ্গে নিজের বাবার রাজ্য কনকনগরের দরজায় এসে পৌঁছল। দ্বাররক্ষীরা ওকে দেখে সসম্মানে নগরের প্রধান ফটক খুলে দিল। রাজমহলের দাস দাসী কিন্নররা বিস্ময়ে বিমুগ্ধ আনন্দিত হয়ে সবাইকে এই সুখবর দেবার জন্য ছুটোছুটি করতে লাগলো যে তাদের অতি আদরের বড় রাজকুমারী চন্দ্রাবতী আজ এতদিন পরে নিজের মহলে ফিরে এসেছে। চন্দ্রাবতী প্রথমে রানী মহলে গেল। সেখানে যেতেই ওর ছোট বোন কঙ্কাবতী রাজস্থানী ভাষায় ওকে অভিবাদন জানিয়ে বলল, ক্ষমা করি দিদিশা, কতদিন পরে তোমাকে দেখলাম, বলে ওকে জড়িয়ে ধরল। চন্দ্রাবতীর মা এই খবর শুনে সেখানে এসে উপস্থিত হলো দাসীদের সঙ্গে। আনন্দে তার দু চোখে জল এসে গেল। সে বলল, চন্দ্রাবতী, এতদিনে মনে পড়লো আমাদের কথা। আয় মা, বুকে আয়। চন্দ্রাবতীরও আনন্দে চোখে জল এসে গেল। বিয়ের পর এই প্রথম ও বাপের বাড়িতে এলো। ও ওর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর মুখে বলল, ক্ষমা করি মা। ওর মা ওকে জড়িয়ে ধরল। তারপর সবাই ওকে ঘরে নিয়ে গিয়ে নানা রকম কুশল বিনিময় করতে লাগলো। দাস দাসীরা বহুবিধ সুখাদ্য ও সুপানীয় এনে ওদের সামনে এগিয়ে দিল। অগ্নি এবং সুমন বাইরের অতিথিশালায় বিশ্রাম ও খাওয়া দাওয়া করলো। তারপর দেখলো চন্দ্রাবতী দুজন সুন্দরী রমণীর সঙ্গে ওদের দিকেই আসছে। চন্দ্রাবতীর বোন কঙ্কাবতী দূর থেকে দেখলো একজন সুঠাম বলিষ্ঠ সুপুরুষ ওদের দিকেই তাকিয়ে আছে। ওকে দেখে কঙ্কাবতীর এক নজরেই খুব ভালো লেগে গেল। এত সুন্দর মানুষ ওর জীবনে ও খুব কমই দেখেছে। ও দিদি চন্দ্রাবতীকে বলল, দিদি, কেউই সুন্দর যুবক, অপরূপ দেখতে ওকে, মনে হচ্ছে খুব বড় বীর যোদ্ধা, তাই না? কঙ্কাবতীর দৃষ্টি অনুসরণ করে চন্দ্রাবতী দেখল ও অগ্নির কথা বলছে। চন্দ্রাবতীর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বলল, হ্যাঁ হ্যাঁ কঙ্কা, তুমি ঠিকই বলেছ, ও সত্যি মস্ত বড় বীর আর খুব ভালো মানুষ বটে। চন্দ্রাবতী কঙ্কাবতীর মনের কথা বুঝল। প্রথম দর্শনেই ও অগ্নির প্রেমে পড়ে গেছে। চন্দ্রাবতী অগ্নি আর সুমনের কাছে গিয়ে ওর মা এবং বোনকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, মা, এই আমার দেওর হয়, আমার স্বামী বীরেন্দ্র প্রতাপের ভাই অগ্নি। অগ্নি ওর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। চন্দ্রাবতীর মা অগ্নির মাথায় হাত দিয়ে ওকে আশীর্বাদ করল। আর সুমনকে তো ওরা ছোটবেলা থেকেই চিনত, তাই বলল, তুমি সুমন না? এতদিন কোথায় ছিলে বাবা? সুমন উঠে চন্দ্রাবতীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। চন্দ্রাবতীর মা বলল, বেঁচে থাকো বাবা, ভালো থাকো। চন্দ্রাবতী অগ্নিকে এবার কঙ্কাবতীর সঙ্গে আলাপ করিয়ে দিল। অগ্নি, আর এই দেখো, এই আমার বোন কঙ্কাবতী, দেখো তো কেমন মেয়ে, খুব ভালো। তোমরা কথা বলো, আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। বলে কঙ্কাবতী
মা এবং বোনকে ওদের কাছে রেখে ওর বাবার ঘরের দিকে এগিয়ে গেল। মহারাজ যশবন্ত সিং এর ঘরের বাইরে এসে চন্দ্রপতি বলল, খাম্বাগাড়ি বাবা মহারাজ। চন্দ্রপতি পায়ে হাত দিয়ে বাবাকে প্রণাম করলো। ওর বাবা মহারাজ যশবন্ত সিং একেবারে অবাক হয়ে গেল, কিন্তু তার চোখে মুখে আনন্দ ফুটে উঠল। বলল, মা চন্দ্রাবতী, তুমি এসেছো? কতদিনের কত অপেক্ষার পর আজ কি সেই শুভ দিন এলো যে আমার জীবনের উদ্দেশ্য সফল হলো? বলো, কি আনন্দ সংবাদ এনেছো তুমি মা? বলে চন্দ্রপতিকে জড়িয়ে ধরল। ওকে আদর করে তারপর ওকে ছেড়ে দিয়ে বলল, বসো মা, বলো কি খবর? চন্দ্রপতি ইতস্তত করে বাবার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। তারপর বলল, বাবা, আমার মনে হয় আমাদের এই প্রতিশোধের খেলা এবার বন্ধ করা দরকার। প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় বাবা। হিংসা হিংসাকে শুধু বাড়িয়েই তোলে। হিংসা প্রতিহিংসার খেলায় না জানি কত সম্ভাবনাময় সাম্রাজ্য, ভবিষ্যতের মানব কল্যাণের প্রতিশ্রুতিপূর্ণ কত মহৎ কাজ ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায় বাবা। মানব সভ্যতার শেষ মর্মবাণী ভালোবাসা, ক্ষমা। এই যুদ্ধ, ধ্বংসলীলা একমাত্র মানুষের ভালোবাসা, দয়া, মায়া, মমতাই থামাতে পারে বাবা। আজ আজ আমি আমার স্বামী বীরেন্দ্র প্রতাপকে ভালোবাসি বাবা। বিক্রমগড়ের প্রতিটা নিরীহ প্রজাকে ভালোবাসি আমি বাবা। আমি সর্বার্থে ওদের মঙ্গল চাই, কল্যাণ চাই। তুমি কি পারো না বাবা বীরেন্দ্র প্রতাপকে ক্ষমা করে দিতে? তুমি কি চাও না বাবা দিকে দিকে তোমার মহত্বের জয় জয়কার ধ্বনিত হোক? যশবন্ত চন্দ্রপতির কথা শুনে চিন্তায় পড়ে গেল। চন্দ্রপতির আবেগ ওর মনকেও ছুঁয়ে যেতে লাগলো। বলল, তোমার মন তুমি কি ঠিক জানো মা চন্দ্রা? তুমি কি আজ সত্যিই বীরেন্দ্র প্রতাপকে ভালোবাসো? হ্যাঁ বাবা, দোষ ত্রুটি মানুষেরই থাকে, কিন্তু নিজের অপরাধ স্বীকার করে তাকে যদি কেউ শুধরাতে চায়, তাহলে তার অনুশোচনা আর প্রায়শ্চিত্তের আগুনে সব দোষ পুড়ে ছাই হয়ে যায়। তখন সে একজন খাঁটি মানুষ হয়ে যায় বাবা, সত্যিকারের মানুষ। আজকের বীরেন্দ্র প্রতাপকে আমি ভালোবাসি বাবা। যশবন্ত সিং কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রাবতীর মাথায় হাত রেখে ওকে আশীর্বাদ করে বলল, ঠিক আছে মা, আমি শুধু তোমার জন্যই আজ বীরেন্দ্র প্রতাপকে ক্ষমা করে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও মা। চন্দ্রপতি আনন্দে উদ্বেল হয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল। ওর বাবা কিছুক্ষণ মেয়েকে বুকে জড়িয়ে ধরে
ওকে আশীর্বাদ করল। তারপর বলল, যাও মা, বিশ্রাম করো। হ্যাঁ বাবা, বলে চন্দ্রাবতী আনন্দে ঘর থেকে বেরিয়ে এলো। সন্ধ্যা নেমে এসেছিল। চন্দ্রাবতী নিজের ঘরের একটা খোলা জানালার সামনে বসেছিল। বাইরে থেকে থেকে বজ্র বিদ্যুৎ পতনের ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছিল। জানালার বাইরে বৃষ্টির তাণ্ডব দেখতে দেখতে চন্দ্রাবতী অন্যমনস্কভাবে না জানি কি সব ভাবছিল। হঠাৎ ওর কানে এলো, চন্দ্রাবতী। ওর চিন্তার সূত্র ছিন্ন হলো। ও চকিত হয়ে পিছন ফিরে তাকালো, তো জানালার বাইরে একটা কালো ছায়া দেখতে পেল, যার মুখে না কামানো দাড়ি গোঁফ ভর্তি, মাথায় এলোমেলো লম্বা চুল, শরীরে ইতস্তত আঘাতের চিহ্ন। কে তুমি? একটু ভয়ে পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো চন্দ্রাবতী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুতের আলো স্পষ্ট দেখে অবাক হলো। বীরেন্দ্র! বীরেন্দ্র প্রতাপ জানালা থেকে লাফ দিয়ে ঘরে ঢুকলো। তুমি তুমি এখানে? তুমি তো যুদ্ধক্ষেত্রে ছিলে না? আরে কি, তোমার শরীরে এত আঘাত, আর কি চেহারা করেছো তুমি? এই যত প্রশ্ন তুমি আমাকে করলে, আমিও অতগুলো প্রশ্ন তোমাকে করতে এসেছি চন্দ্রাবতী। বলো, কেন এসেছো তুমি এখানে? তুমি তো বিক্রমগড়ের রাজপ্রাসাদে ছিলে, তাই না? তুমি তো নিজেই আমাকে যুদ্ধে পাঠালে, তাহলে সব কি? তুমি কেন এলে এখানে? চন্দ্রাবতী বলল, বলবো, সব বলবো। আগে তুমি তোমার ভিজে জামা কাপড় পাল্টাও, বিশ্রাম নাও। আর এভাবে কেন এসেছো তুমি? আজ কি যুদ্ধে হেরে গেছো? না চন্দ্রাবতী, আমার এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। বীরেন্দ্র প্রতাপ বলল, আমি ঠিক করেছি, প্রতিদিন যুদ্ধ জয়ের পর তোমার সঙ্গে দেখা করব। কিন্তু খবর পেলাম তুমি বিক্রমগড়ে নেই, কনকনগরে এসেছো। কেন? চন্দ্রাবতী এবার সবিস্তারে পিণ্ডারি নিধন থেকে ওর বাবার সঙ্গে যেসব কথা হয়েছিল সব কথা বলল বীরেন্দ্র প্রতাপকে। শুধু ও যে বীরেন্দ্র প্রতাপকে ভালোবাসে সেটা বলল না। তারপর বীরেন্দ্র প্রতাপ যেভাবে এসেছিল সেভাবেই জানালা থেকে বৃষ্টির মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। চন্দ্রাবতী জানালায় দাঁড়িয়ে যত দূর দেখা যায় দেখতে থাকলো অনিমেষে। তারপর অগ্নি এবং সুমনের সঙ্গে দেখা করে ওদের বলল, অগ্নি, তোমাকে এখন বীরেন্দ্র প্রতাপের খুব দরকার। তুমি এখনই তোমার সঙ্গীদের নিয়ে ওর সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়ে যোগ দাও। অগ্নি অবাক হয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, জো হুকুম মহারানী সা। চন্দ্রাবতী এবার নিজের পোশাকের ভিতর থেকে উধম সিং এর দেওয়া নীল রেশমের রুমালটা বার করলো। তারপর ওটা সুমনের হাতে দিয়ে বলল, সুমন, এটা নিয়ে তুমি উধম সিং এর কাছে যাও। ওকে বলবে ওর সমস্ত সাথীদের নিয়ে ও যেন বীরেন্দ্র প্রতাপকে যুদ্ধে সাহায্য করে। সুমন একটু ভাবলো, তারপর রুমালটা হাতে নিয়ে বলল, ঠিক আছে চন্দ্রাবতী। অগ্নি বলল, কিন্তু তুমিও এবার বিক্রমগড়ে ফিরে যাও চন্দ্রাবতী। ওখানে রাজমাতা একা আছেন, বীরেন্দ্র প্রতাপ যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ অগ্নি,
তোমরা রওনা দাও, আমিও তোমাদের পিছনেই আসছি। অগ্নি এবং সুমনকে বিদায় জানিয়ে চন্দ্রবতী ওর বাবা মায়ের সঙ্গে দেখা করলো। ওদেরকে অগ্নির পরিচয় দিল আর কঙ্কাবতীর পছন্দ সম্পর্কে আলোচনা করলো। তারপর বাবা মায়ের অনুমতি নিয়ে কঙ্কাবতীকে সঙ্গে নিয়ে বিক্রমগড়ের উদ্দেশ্যে যাত্রা করলো। মহারাজ যশবন্ত সিং ওদের সঙ্গে অনেক পালকি, দাসদাসী, কিন্নর, সৈন্য এবং নানাবিধ উপহার পাঠালো। এদিকে যমুনা বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে একটা আদেশপত্র লিখিয়ে নিয়েছিল, এই মর্মে যে ও এখন থেকে বিক্রমগড়ের রানী মহলের বাইরে যে আলাদা মহলে চন্দ্রবতী থাকত সেখানে থাকতে পারবে। সেই আদেশপত্র নিয়ে যমুনা বিক্রমগড়ে ফিরে এলো। রানী মহলে শোরগোল পড়ে গেল। রাজমাতা গার্গী এই শোরগোল শুনে দাসী সবিতাকে বলল, সবিতা, যাও দেখো তো কি হলো। সবিতা যাচ্ছিল, কিন্তু হাঁপাতে হাঁপাতে সোনাল সেখানে ছুটে এসে বলল, রাজমাতা, তাড়াতাড়ি চলুন, রানী মহলে বেশ কিছু মুখোশধারী ঢুকে পড়েছে আর কয়েকজন পাহারাদারকে একেবারে মেরে ফেলেছে। মুখোশধারী? রাজমাতা অবাক বিস্ময়ে বলল, তাড়াতাড়ি সৈন্যদের ডাকো সোনাল। সোনাল দ্রুত ছুটে চলে গেল। গার্গীও সবিতার সঙ্গে দ্রুত রানীমহলের দিকে দৌড়ল। সেখানে গিয়ে ওরা অবাক বিস্ময়ে দেখল বেশ কিছু মুখোশধারী খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে কিছু কিন্নর পাহারাদারদের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। গার্গীর তো তা দেখে বিস্ময়ের অন্ত রইল না। কারা তোমরা? গার্গী চিৎকার করল, আমাদের রানী মহলে ঢোকার সাহস কি করে হলো তোমাদের? এর জবাব কেউ দিল না। কিন্তু তখনই অন্ধকার কোণের দিক থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, ভয় পাবেন না রাজমাতা, আমার আদেশ ছাড়া এরা আপনার কিচ্ছু করবে না। গার্গী অবাক হয়ে বলল, যমুনা যাযাবরী? তখন যমুনা অন্ধকার কোণ থেকে এগিয়ে গার্গীর সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটে একটা কুটিল হাসি আর চোখে একটা শয়তানি চমক দেখা গেল। রাজমাতা হতবাক হয়ে যমুনাকে দেখতে থাকলো। যমুনা কুটিল হাসি হেসে বলল, মাফ করবেন রাজমাতা, আমি আপনার আর আপনার এই রানী মহলের শান্তিতে বিঘ্ন ঘটিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এতে আমার কোনো দোষ নেই। আমি তো কাউকে কিচ্ছু না বলে নিজের মহলেই যাচ্ছিলাম, কিন্তু রানী মহলের এইসব কিন্নর আর পাহারাদাররা আমাকে বাধা দেবার চেষ্টা করলো। তা কি আর করা, বাধ্য হয়ে এদের মেরে ফেলার আদেশ দিতে হলো। আমার অপরাধ নেবেন না রাজমাতা। ওর কথা শেষ হতে না হতেই সোনাল নিজের সঙ্গে রাজমহলের কিছু অঙ্গরক্ষক আর সৈন্য নিয়ে সেখানে এসে পৌঁছলো। তখন রাজমাতা রাগে চিৎকার করলো, সৈনিকরা, এই মেয়েটাকে টুকরো টুকরো করে কেটে ফেলো। কিন্তু ভয় পাওয়ার বদলে যমুনা হা হা করে হাসতে লাগলো। যমুনার হাসি শুনে রাজমাতা অবাক হয়ে চারদিকে তাকালো। তার আদেশ পেয়েও সৈন্যরা কেউ জায়গা থেকে এক চুলও নড়ল না।
হট্টগোল শুনে পাটরানীরাও নিজের নিজের ঘর থেকে সবাই বেরিয়ে এসেছে যে যার কিন্নরদের নিয়ে, এবং এই অবস্থা দেখে তারাও বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। রাজমাতার সঙ্গে এরকম কথা যখন যমুনা যাযাবরী বলছিল, তখন সমস্ত পাটরানীদের চেহারা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। যমুনা রাজমাতার কাছে এসে হা হা করে হেসে বলল, আমার খুবই আফসোস হচ্ছে রাজমাতা, রাজমহলের কোন সৈনিক বা অঙ্গরক্ষক তোমার আদেশ পালন করছে না। রাজমাতার বুঝতে আর বাকি রইল না যে যমুনা এসেই ওদের সবাইকে কিনে নিয়েছে। বিশ্বাসঘাতকরা! রাজমাতা চিৎকার করল। সামান্য স্বর্ণ মুদ্রার বিনিময়ে নিজেদের বিশ্বাসকে তোমরা বিক্রি করে দিতে এতটুকু কুণ্ঠিত হলো না? যেদিন বড় কুমার যুদ্ধ থেকে ফিরে আসবে, সেদিন এই বদমাশ মেয়ের সঙ্গে সঙ্গে তোমরাও মরবে। যমুনা হাসতে হাসতে বলল, তোমার উপর এখন আমার দয়া হচ্ছে গার্গী। আরে আমি তো নিজেই এখন মহারাজের ফিরে আসার জন্য অপেক্ষায় আছি। উনি এসে যাতে আমার সঙ্গে ন্যায় বিচার করেন, আমার হৃত সম্মান আবার যাতে আমাকে ফিরিয়ে দেন, যে সম্মান ওই দুষ্ট চন্দ্রপতি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বন্ধ করো এই বাজে কথা কুমোটা, গার্গী বলল। চন্দ্রাবতীর সঙ্গে নিজের তুলনা করছিস তুই? আরে তুই তো ওর পায়ের নখেরও যোগ্য নস। আর কোন সম্মানের কথা বলছিস তুই? আমি দয়া করে তোকে বড় কুমারের পাটরানী বানালাম, যেখানে তুই এর যোগ্যই ছিলি না। আর তুই কি ভাবছিস এই কটা সৈনিকের সাহায্যে তুই রাজমহলকে কবজা করে নিবি আমার এক ইশারায়? আরে থাম থাম বুড়ি, যমুনা থামিয়ে দিয়ে বলল, দেখ এই আদেশপত্র তোর বড় কুমারী দিয়েছে আমাকে। যা বুড়ি, আমাকে বিশ্রাম করতে দে, আমি শুধু একটা জিনিস চাই। ওই চন্দ্রপতির মহলে আমাকে থাকতে দে তুই বুড়ি। চন্দ্রাবতীর মহলে? গার্গী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তো যমুনা নিজের মহলে না থেকে চন্দ্রাবতীর মহলে থাকতে চায় কেন? আর কি হবে এবার বিক্রমগড়ের রাজমহল আর রানী মহলের অবস্থা? যমুনা কিরকম অত্যাচার শুরু করবে এবার? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।